পুরুষ তো থাকা উচিত না, পুরুষ না থাকলে ব্যথা থাকবেই জীবনে। এছাড়াও আমাদের পুরুষ এবং স্ত্রীকে নিয়ে একটা বাসনা জাগানো হয় আমাদের মধ্যে। ফিল্ম, সমাজ, গল্প, বিবাহ, আচার অনুষ্ঠান, এই সব কিছুর মধ্যে আমাদের মধ্যে একটা বাসনা জাগানো হয়। আর তারপরে কি বলা হচ্ছে যে সবচেয়ে উঁচুতে কে রয়েছে? ব্রহ্মচারী। এখন এই সেক্স আর ক্যারেক্টারের মধ্যে কি সম্পর্ক সেটা রাম জানে, কিন্তু সাথে সাথে ওরা বলবে যে আমাকে কি ক্যারেক্টারলেস মনে হয়? আজও শরীর চর্চা করছে, তুমি দেখছো, কিছুদিন পর ওর হাত এতটাই মজবুত হয়ে যাবে তোমার থাপ্পড় মেরে দেবে, তারপর মন খারাপ করে আমরা ঘুরবো। এটাই হয় গোটা বিশ্বে। যে তার নিজের কাজে মন দেয় সে শক্তিশালী হয়, আর যে কাজে মন দেয় না সে পিছিয়ে পড়ে পেছনে। আমি তখন অনেক ছোট, 4 বছর বয়স আমার, তখন থেকে সবচেয়ে বেশি মানতাম হনুমানজিকে। নমস্কার স্যার। স্যার, আমার প্রশ্নটা একটু ব্যক্তিগত, আর আর আমার একটু কথা বলতে সমস্যা হয়, কিন্তু তাও আপনার সামনে কথা বলার চেষ্টা করছি। স্যার, স্যার আমি এটা অনুভব করেছি, আমার এখন বয়স 35 বছর, কিন্তু এতদিনে আমি এখনো জীবনে এটাই দেখেছি যে আসলে জীবনের কোনো এক সময় বিপরীত লিঙ্গের কারোর দরকার পড়ে আমাদের, কিন্তু আমাদের তার কাছ থেকে কিছু চাওয়ার থাকে না, কিন্তু কিন্তু তাও আমাদের কাছে একটা উপস্থিতি দরকার হয়ে পড়ে বিপরীত লিঙ্গের, আর সে থাকে না বলেই বোধহয় অসম্পূর্ণ মনে হয়। আর সে থাকলে এমন একটা অনুভব হয় যে কেউ একজন আছে। আসলে আমার জীবনে এমন হয়েছে যেটা ওয়ান সাইডই ছিল, অনেক দিনই চলেছে ব্যাপারটা, আর ওটা ওয়ান সাইডেডই ছিল। আর আমি জানতাম এর থেকে হয়তো আমি কিছু পাবো না, কিন্তু একটা সাপোর্ট আছে এরকম মনে হতো। আমি পড়াশোনা মোটামুটি করেছি আর কি, চাকরিও করেছি, কিন্তু এর পরে কিছু করার জন্য একটা সাপোর্টের কেন দরকার হয়? যে একজন পুরুষ থাকলেই সাহস পাবো, আর সে না থাকলে মনে হয় জীবনে কিছু নেই। আর তারপর এরকম কেন মনে হয়? ওর জন্য আমি একটা যে কাল্পনিক সাপোর্ট অনুভব করছি, সেটা যখন অন্য কিছু হয়ে যায়, ধরুন ও আমাকে ধিক্কার করছে, এরকম সময় আমাকে মানসিকভাবে সেটা সহ্য করতে হচ্ছে। তো আর এখনো এই জিনিসগুলো আছে যে অন্য কোনো পুরুষ বা ব্যক্তিকে নিয়ে। তো স্যার এটা এরকম কেন? মানে আমি জানি কিছু পাবো না, কিন্তু তার উপস্থিতি কেন তার উপস্থিতি আমি আমার জীবনে চাইছি, যেন কেউ থাকে সাপোর্ট হিসেবে। আপনি যেটা বলছেন তার মধ্যে উত্তর তো আপনি দিয়েই দিয়েছেন, তো আমি কি বলবো? মিথ্যে, মায়া। আপনি তো নিজেই বলছেন যে আপনি কিছুই চান না। আপনি যদি বলতেন যে আমি কিছু চাই সেখান থেকে, আমি তাহলে বলতাম যে কিছু চাওয়ার নেই সেখানে। সেখান থেকে কিছু পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও কিছু লাভ হবে না। আর আপনি নিজেই বললেন যে যে আমার কিছু চাওয়ার নেই, কিন্তু তবু মনে করি যে কিছু হলে ভালো হতো, সে যেন থাকে, তার যেন প্রেজেন্স থাকে। তো আমি কি বলবো? আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে যে কিছু নেই, সব কল্পনা, মিথ্যে এগুলো। আর এরপরও যদি আপনার মনে হয় যে কাউকে লাগবে, তাহলে ঘরে রেখে দাও কাউকে। কাকতারুয়া বলে গ্রামে এগুলোকে, ওই যে দুহাত তুলে দাঁড়িয়ে থাকে, স্কেয়ারক্রো। স্কেয়ারক্রো দেখেছো তো? কাকতারুয়া, এইভাবে খেতে দাঁড় করিয়ে দেওয়া হয়। মেনে নিন, এই আমার পুরুষ জীবনের। পুরুষটা পুতুলের মতো আমার। কি বলবো এতে আমি? একটা কারোর অস্তিত্ব চাই আপনার জীবনে, যে কোনো কাউকে মেনে নিন, এটা আমার পুরুষ। কি বলবো? হ্যাঁ আছে। বা অন্য একটা কথা হতে পারে যে আত্মজ্ঞানের অভাবে আপনি আসলে বুঝতেই পারছেন না যে আপনি কি চান। আপনি এই বলছেন যে আপনার ওখান থেকে কিছু চাই না, কিন্তু আসল বিষয়টা হলো আপনি কিছু চান, সেটা আপনি নয় জানেন না, নয় বলতে চাইছেন না। না স্যার, মানে আর যদি কিছু না চান তো কাকতারুয়া। কিছু না চাইলে একটা পুতুল নিয়ে আসুন, লিখে দিন এটা আমার পুরুষ। আপনার তো একটা অস্তিত্ব চাই শুধু, তাহলে একটা পুতুল নিয়ে এসে আপনার ঘরে রেখে দিন। দরকার লাগে, ওটা ইন্স্যুরেন্সের মতো, যে আজ কিছু দরকার নেই,
সেই ফালতু সিনেমাগুলো হয় না, দেখানো হয় যে 4টে গুন্ডা আমায় ধরে রেখেছে, আমি অসহায় নারী। অসহায় জীবন তোমার, এটাই তোমার গল্প। জীবন তোমার দুঃখে ভরা, সুখ অল্প অল্প। আমি অসহায় নারী, গুন্ডা এসে ধরল টেনে শাড়ি, তারপর লাফ দিয়ে আসবে আমার স্বপ্নের রাজকুমার, তারপর একদম রজনীকান্তের মতো এসে দুটো ঘুষি আর 4টে লাথি। এইসবই তো হয় আর কি। আজকে কাজে লাগছে না, কিন্তু ভবিষ্যতে তো কাজে লাগবে। কখনো না কখনো তো গুন্ডা এসে শাড়ি ধরে টানবে, তখন সে কৃষ্ণ হয়ে দ্রৌপদীর মতো আমার লজ্জা ঢাকবে। এই সবই তো হয়, আর কিছু না। এগুলো গল্প। তথ্য বলছে যে আপনার কাউকে দরকার নেই, আর আপনি দেখুন নিজেই বলছেন যে আপনার কাউকে দরকার নেই, কিন্তু মাথায় তো অলৌকিক কিছু গল্প বসে রয়েছে। সমাজ যেগুলো শিখিয়েছে আপনি নিজের মতো করে নিয়ে নিয়েছেন। বাইরের সমাজ আর আপনার স্বার্থ। সমাজ গল্প দিল আর স্বার্থ সেই গল্পগুলোকে চট করে নিয়ে নিল। যে পুরুষের তো দরকার, পুরুষ না থাকলে ব্যথা থাকবে জীবনে। শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য একই। না, সে দরকার তো নেই জানি, তবু যদি কিছু হতো তাহলে, যদি ওর কিছু নাই লাগে জন্য, তাহলে তুমি যখন জগতে এসেছো তাহলে তোমার সঙ্গে কেন এলো তোমার লিঙ্গ? তুমি তো বলছো যে তোমার কিছু দরকার নেই তার থেকে, তো যখন কোনো দরকার নেই তাহলে লিঙ্গ এলো কেন? তার মানে হলো গিয়ে যে দরকার তো আছে। লিঙ্গর উপস্থিতি বলে দিচ্ছে যে ওর তোমার থেকে কি চাই, কিন্তু তুমি সেটা স্বীকার করছো না। এটা তোমার নৈতিকতা। কিসের নৈতিকতা? এটা তো ভণ্ডামি যে তুমি স্বীকারই করছো না যে তার থেকে তোমার কি লাগবে। না, তুমি বলবে যে তোমার কিছু লাগবে না, ওই জীবন কাটানোর জন্য একটা জীবন সঙ্গী যদি চাই তাহলে তো ভালোই হয়। এই ধরনের বাজে কথা আমাদের কাছে রোজ আসতে থাকে। কখনো ইমেলের মাধ্যমে আসে, কখনো ভিডিওতে কেউ কমেন্ট করে, এইসব রোজ হতে থাকে। বলছে আপনি কি জানবেন প্রেম? আপনি তো বারবার বলেন যে প্রেম মানে নাকি শুধু সেক্স। প্রেম মানে হচ্ছে যে জীবনে এমন জীবন সঙ্গী থাকুক যাতে আমাদের একাকিত্ব না আসে। কম্প্যানিয়নশিপ। হ্যাঁ, কম্প্যানিয়নশিপ, সোলমেট, হ্যাঁ, সাথী। আমি আবার একই কথা জিজ্ঞেস করছি তোমাদেরকে, যদি তোমার দরকারি কিছু না থাকে তাহলে লিঙ্গ এলো কেন? তোমার যেটা দরকার ছিল, যখন সেটা বারবার পেয়ে গেছো, তো সেখান থেকেই লিঙ্গের উৎপত্তি হয়। ঠিক বলছি তো? আর সমাজ ঠিক সেরকমই, যেভাবে সব কিছু আর কি বিষয় দিয়ে দেয়, সেইভাবেই সমাজ আমাদের নৈতিকতার উপঢৌকনো দেয়। ঠিক সেইভাবেই যেমন আইন বলে যে হ্যাঁ ভাই, উনি হয়তো দেখে নিয়েছেন সরকারি ভাঙের দোকান, লাইসেন্সড বিয়ারের দোকান, দেখেছো তো? আর সেখান থেকে একটু এগিয়ে গিয়ে লেখা, আরে মদ্যপান শরীরের পক্ষে খারাপ, আর মদ খেলে ওই পুলিশে নিয়ে যাবে, নরকের স্থান হবে। এটা কি ধরনের কথা হলো? যদি এতই খারাপ হয়, বিক্রি কেন করছো? ওই সিগারেটের খাপের মধ্যে ক্যান্সারের সতর্কতা রয়েছে, তাহলে সিগারেট বিক্রি কেন করছো? সিগারেট বিক্রি করে তুমি ট্যাক্স কালেক্ট করছো, ওইটুকু তো সিগারেট। তাহলে দামটা কি শুধু এই কাগজ আর তামাকের নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি অংশটাই থাকে ট্যাক্সের জন্য, কারণ সরকার অনেক ট্যাক্স আরোপ করেছে সিগারেটের ওপর। কিন্তু ওই সরকারই আপনাকে এটাই বলতে চাইছে যে, তো সমাজ এইটাই করে আমাদের সাথে। একদিক থেকে আমাদের বাসনাটা জাগিয়ে দেয়, আর তারপর উল্টো দিক থেকে নৈতিকতার উপর ঢৌকান লাগিয়ে দেয়। যেমন প্রেসার কুকারকে নিচে থেকে আগুন দাও আর ওপর থেকে ঢাকনা দিয়ে দাও, তাহলে আমরা তো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাব, ক্রমাগত চাপ বাড়তে থাকবে। এছাড়াও আমাদের পুরুষ এবং স্ত্রীকে নিয়ে একটা বাসনা জাগানো হয় আমাদের মধ্যে। ফিল্ম, সমাজ, গল্প, বিবাহ, আচার অনুষ্ঠান, এই সব কিছুর মধ্যে আমাদের মধ্যে একটা বাসনা জাগানো হয়। আবার অন্যদিকে এটাও বলা হয় যে সবচেয়ে উঁচুতে কে রয়েছে? ব্রহ্মচারী।
আর যে এটা বলে দেয় যে আমার জীবনে পুরুষ বা নারীর কোনো দরকারই নেই, তার থেকে বেশি পবিত্র আর কে হতে পারে? তো আমরা ফেঁসে যাই, আমাদের বাসনাও বাড়তে থাকে। আর বাসনা মানে সেটা কিন্তু শুধু দৈহিক বাসনা নয়, মানসিক ইচ্ছা থাকে, আমি সেগুলোকে বাসনার শ্রেণীতেই রাখি। ভিতরে আমাদের ইচ্ছাটা বাড়তে থাকছে, আর মুখে আমি বলতে পারছি না যে আমার ভেতরে কি ইচ্ছা রয়েছে, কারণ স্বীকার করলে তো আমাকে অপবিত্র বলা হয়ে যাবে, স্বীকার করলে আমাকে ভোগী বলা হবে, খারাপ চরিত্রের বলা হবে। কেউ গিয়ে যদি বলে দেয় যে আমার এই জন্য স্ত্রী লাগবে, আমার সেক্স করতে হবে, দুনিয়া বলবে ছি ছি। আর ভালো কাকে বলা হয়? যারা সব থেকে বেশি ভণ্ডামি করে। যে গিয়ে বলে দেয় যে আমার একাকিত্ব কাটানোর জন্য একজন জীবনসঙ্গী দরকার। একাকিত্ব কাটাতে তাহলে শুধু মেয়েরই দরকার কেন? দাদুর সঙ্গে বসো বাবা, দাদু খুব জ্ঞানের কথা বলবে, তার একটু পা টেপো, সেবা করো। তিনি আর কদিনের অতিথি মাত্র। দাদুও খুব কষ্টে আছেন যবে থেকে দিদা মারা গেছেন। ঠিক তো এটাই হয়, আমরা আসলে স্বীকার করতে চাই না যে মূল বিষয়টা কি। মূল ব্যাপারটাই ওটা, একটা ফিল্মি ইচ্ছা, আর কিচ্ছু না, আর কিচ্ছু নেই। ফিল্মি ইচ্ছা, যেখানে আমি এটা বলছি না যে শুধু সেক্স। খারাপ লেগে যাবে মেয়েদের যদি আমি বলে দিই, কোনো মহিলা যদি বলে পুরুষ লাগবে, আমি বলি সেক্সের জন্য নাকি, তখন খুব খারাপ ভেবে না। বিদেশে অতটা খারাপ ভাবে না, কিন্তু ভারতে খুব খারাপ ভেবে না এটা। যদি বলো যে পুরুষ শুধু তোর সেক্সের জন্য লাগবে, একদম এরকম করে যাবে, রেগে যাবে, বলবে আপনি কামে ক্যারেক্টারলেস ভাবছেন। এখন এই সেক্স আর ক্যারেক্টারের কি সম্পর্ক সেটা তো রাম জানে, কিন্তু ওর সাথে সাথে বলবে যে আমাকে কি ক্যারেক্টারলেস মনে হয়। তাই আমি বলছি যে কথাটা এমন নয় যে ইচ্ছা মানেই শারীরিক ইচ্ছা। মানসিক সুখও রয়েছে অনেক প্রকারের, কিন্তু এই সমস্ত ধরনের সুখ প্রাকৃতিক নয়, এটা সামাজিক হয়। এই সুখ এমনটা নয় যে যে সমাজ আপনাকে বলছে না, তবু এটা আপনার কাছে প্রিয়। এই সুখগুলো আপনার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছবির মতো করে। উদাহরণস্বরূপ, দুটো লোক একটা সমুদ্র তীরে, একটা স্ত্রী আর পুরুষ একসঙ্গে রয়েছে পাশাপাশি, হাতে হাত ধরে, আর সামনে সূর্যাস্ত হচ্ছে আর পেছন থেকে ছবিটা তোলা হচ্ছে, সিলিউড এফেক্ট। এইগুলো আমাদের সামনে একটা পরম সুখ হিসাবে প্রস্তুত করা হয়, আর এই সুখের ছবিগুলো আমাদের মগজে ছেপে দেওয়া হয় যে আমার জীবনেও কেউ থাকুক যার সঙ্গে আমি কোনো একটা সমুদ্র তীরে এরকম সানসেটের সময় থাকি। এখানে কিন্তু সেক্স কোথাও নেই, কিন্তু একটা ছবি আছে, আর ওই ছবিটা ভীষণ আনন্দ দেয়। আর ওই ছবিটা যদি বাস্তবে না হয়, তাহলে মানুষ কিন্তু খুব কষ্ট পায়, যে বলে যে আমি তো জীবনে সুখটা পেলামই না। দেখো ওই দুজন একসঙ্গে কিভাবে হাতে হাত রেখে সানসেটের সময় বীজ ধরে হেঁটে যাচ্ছে, আর আমি এখানে একলা বসে রয়েছি। আমি ক্যাফেতে একা বসে থাকি, আমি সিনেমা হলে একা বসে থাকি, আর ওই দেখো কাপলটা একসঙ্গে ঘুরছে। এইসব আপনাকে কে শেখালো? হ্যাঁ, আপনি তো একদিন বাচ্চা ছিলেন, তখন তো আপনি এগুলো জানতেন না। তার মানে এই ছবিগুলো আপনার মধ্যে দেওয়া হয়েছে। সমাজ আপনাকে একটা সামাজিক স্ত্রী তৈরি করেছে, মানুষ থাকতে দেয়নি। কিন্তু আপনি একজন মানুষ, আপনি একজন আর একজনের হাত ধরে কি করবেন বলুন তো? আর যদি হাত ধরতেই হয়, তাহলে পৃথিবীতে এত দুর্বল লোকেরা রয়েছে, কত রকম উপায়ে তাদের সহায়তা করা যায়। যেমন ছোট বাচ্চারা আছে, বৃদ্ধরা রয়েছে, পশুরা রয়েছে, তাদের সাথে হাত মেলান। হতে পারে কত লোক আপনার জন্য অপেক্ষায় বসে রয়েছে, কারণ তারা অসহায়। পুরো প্রকৃতিতে কত কিছু আপনার জীবনে রাখার জন্য আছে, আপনি গিয়ে সেগুলোকে আপনার কাছে আনছেন না কেন? কারণ আপনি তো বলছেন আপনার অস্তিত্ব চাই। তাহলে জীবনকে কোনো বড় উদ্দেশ্যের প্রেজেন্স দিচ্ছেন না কেন? শুধু পুরুষের প্রেজেন্স চাইছেন কেন? এর চেয়ে বড় শত্রু কোনো স্ত্রীর হতে পারে না। এই যে ভাবগুলো, আই নিড আ ম্যান ইন মাই লাইফ, এই কারণেই যখন ব্রহ্মচারীর কথা আসে, সেটা যেই অর্থ থাকুক না কেন সমাজের কাছে ব্রহ্মচারীর, কারণ সমাজে ব্রহ্মচারীর অর্থটাই ভুল। কিন্তু যখন ব্রহ্মচারীর কথা আসে, সেলিবেসের কথা, তো সেই উদ্দেশ্যে পুরুষই বেশি গেছে। কারণ পুরুষদের কাছে অন্তত এই ভাবনাটা ছিল যে স্ত্রী ছাড়াও বাঁচা যায় জীবনে। কিন্তু সমাজ তো স্ত্রীকে এই কল্পনাটা করতেই দেয়নি যে পুরুষ ছাড়া জীবনে বাঁচা যায়। তাই ব্রহ্মচারিণী স্ত্রী এর উদাহরণ আপনি খুব কম পাবেন, খুব কম, মানে 10 জনের মধ্যে 1 জন পাবেন। কারণ স্ত্রীকেই ভাবার অনুমতিটাই দেওয়া হয়নি যে পুরুষ ছাড়া জীবনে বাঁচা যায়। স্ত্রীকে তো বিষয়টা এমন করে দেওয়া হয়েছে যে তোমার জীবনে যদি পুরুষ না থাকে তাহলে তোমার জীবন বৃথা, তোমার জীবন একেবারে শেষ। আর মাঝে তো এমন প্রথা এসেছিল যে তোমার জীবনে যদি পুরুষ না থাকে তাহলে তুমিও মরে যাও। এটাকেই তো সতীদাহ বলে। কারণ পুরুষকে ছাড়া তো এমনিও বাঁচা যাবে না, তো তাহলে পুরুষ যখন গেল তাহলে তুমিও চলে যাও। তো এখন
সেই অর্থে এখন হয়তো সতীদাহ হচ্ছে না, কিন্তু সতীত্বর যে ভাব রয়েছে সেটা মন থেকে বেরোচ্ছে না, যে যদি পুরুষ না থাকে তাহলে আমার কি হবে। এই জীবনটা কত শূন্য, বেরঙিন, ফাঁকা, একেবারে শ্মশানের মতো। কি করে? জীবনে কত কিছু দেখার আছে, করার আছে। এই তো 4 দিনের জীবন, সময় এমনিই এতটা কম, তাকে কোনো ভালো উদ্দেশ্যে চালিত করো না। কি করছো? ওই একটা মানুষের পেছনে ছুটে ছুটে তুমি কি করবে? 35 বছর তো হয়ে গেল তোমার, কি করবে এখন বলো আমায়, বলো কি করবে? আর যদি এখনো মনে হয় যে কাউকে জীবনে লাগবে, তাহলে ওই কাকতারুয়া, ওকে নিয়ে এসে ঘরে দাঁড় করিয়ে দাও, বলো এই তো আমার বলবান পুরুষ, আমার মানে ও একদম পুরুষত্বের ওপরে উঠে গেছে, ঘুমোচ্ছে না, সারাক্ষণ দাঁড়িয়ে ধোঁয়াত মেলে, দিনরাত নিজের কর্তব্য পালন করছে। এমন পুরুষ কোথাও পাবে তুমি? আপনি এতটাই সৌভাগ্যশালিনী। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করছি, তোমার নিজের ভাষায়, জোড়ায় জোড়ায় থাকতে হবে, এটা তোমায় কে শেখালো? জোড়ায় জোড়ায় জুতো পাওয়া যায়, তো তোমায় তাহলে কে শেখালো যে একসাথে না থেকে জীবন তোমার সার্থক হবে না? এটা তোমায় কে শিখিয়েছে? আর তুমি মানছই না, এত দূর করে ফেলেছ। আচ্ছা, আমাদের চেয়েও উঁচু উঁচু নামের জুটি বানিয়ে দিয়েছি, আমরা তাদের জুটি বানিয়ে দিয়েছি। তাই কবি সাহেব লিখে দিয়েছেন যে মায়া বড় ঠকায়, সেটা আমরা জানি। তীর্থে মন্দিরে মূর্তি হয়ে গেছে, তীর্থে হয়েছে জল। ওই যে ভবন ভবানী আর শিবকে এখানে শিবানী, উনি বলছেন যে এই যে তুমি শিব আর পরমাত্মাকেও জুটি বানিয়ে দেওয়া হয়েছে। আর মায়া এটাই, মায়া এতটাই ঠকায় আমাদের যে তুমি জুটি ছাড়া কিছু ভাবতেই পারছো না। আমি এই কথাটা বলছি না, আমাদের চেয়ে উঁচু মানের জ্ঞানী মানুষের কথা বলেছে যে তুমি তোমার দেবতার অবতারদেরকেও জুটি ছাড়া বাঁচতে দেবে না। যেখানে কোনো জুটি ছিল না সেখানেও তুমি কল্পনা করে কোথাও থেকে জুটি তুলে নিয়ে বসিয়ে দিয়েছ ওখানে। ছোট বাচ্চা, তার মনে এটাই চলে আসবে যে আমি যখন মন্দিরে যাই সেখানেও তো জুটি দেখি, সিনেমা হলে গিয়েও দেখছি তাই। তাহলে বলো মন্দির আর সিনেমা হলের মধ্যে তফাৎ কোথায়? দুটো জায়গাতেই ও কি দেখতে পাচ্ছে? জুটি। তাহলে ও কি করবে? ও বাড়িতে কি দেখছে? নিজের জুটি। পাশে গিয়ে কি দেখছে? জুটি। ও যেখানেই যাচ্ছে সেখানেই জুটি দেখছে। যে উচ্চতম জায়গা মন্দির, সেখানেও যদি আমরা জুটি দেখি তাহলে ওই বাচ্চার জন্য আর কিছু পড়ে থাকে না। ও এটাই বিশ্বাস করে যে জুটিই সত্য, আর আমার যদি জুটি না থাকে তাহলে আমার জীবন বৃথা। আমার একটা বড় ধার্মিক ব্রাহ্মণ বাড়ি ছিল ছোটবেলায়, তো সেখানে সব দেবতারা থাকতেন। আর আমি তখন খুব ছোট, 4 বছরের। আমার সবচেয়ে প্রিয় ছিলেন হনুমানজি। কেউই বুঝতো না, আর আমি নিজেও বুঝতাম না যে হনুমানজি কেন আমার প্রিয়। আমি বসে বসে হনুমান চল্লিশা পড়তাম। আমি 4 বছর থেকে হনুমান চল্লিশা পড়ি, কম করে 4-5 বছর আমি প্রতিদিন হনুমান চল্লিশা পড়তাম। একদম ছোটবেলায় বসে বসে হনুমান চল্লিশা পড়তাম। আমি অনেকটা পরে বুঝেছি যে আমার হনুমানজির যে বিষয়টা সবচেয়ে ভালো লাগতো সেটা হলো যে, মানে আমি যতটা দেখতে পেয়েছিলাম যে তিনি একা। পরে তো জানতে পারলাম যে না, ওখানেও আমরা কিছু জুটি বানিয়ে দিয়েছি। কিন্তু যতটা ছোট বাচ্চাটার মাথায় এসেছিল সেটা ছিল এটাই। অতটা স্পষ্ট করে বুঝতাম না, কিন্তু ওটাই ভালো লাগতো। এক তো ভালো লাগতো ওনার গদা। হিম্যানের সময় ছিল তখন, এই গদা দিয়ে হিম্যানকেও যদি মারা যায় পরিষ্কার হয়ে যাবে। খুব ভালো লাগতো আমার তখন, যে স্বার্থ নেই কোনো, নিজের জন্য কিছু করছে না, যা কিছু করছে রামের জন্য করছে।
আর দেখো, আমরা কিন্তু জুটি বাঁধিয়েই থেমে যাইনি, আমরা পুরো পরিবার বানিয়ে দিয়েছি একের পর এক, দেখেছো? বাল্মীকি রামায়ণে অনেক লোকেরা মানে যে উত্তরকাণ্ড জোড়া হয়েছে, আর উত্তরকাণ্ডে কি আছে? আমরা শান্তি পাই না যতক্ষণ না পুরো বংশ তৈরি করে দিচ্ছি। দেখো কিরকম মন খারাপ করে বসে আছে, দেখো মুখটা। আপনাকে আমি এত ভালো উপায় বললাম একটা, হ্যাঁ, একটা বড় কাকতারুয়া দিলাম, তোমার প্রতি এত নিষ্ঠাবান, ওর সাহস আছে আপনার অনুমতি ছাড়া 1 ইঞ্চিও সরবে। এই রকম পুরুষ যে কোনো স্ত্রী, তাদের স্বপ্ন হয় এটা। আমি চলতে বললে চলবে, থামতে বললে থামবে, দাঁড়াতে বললে দাঁড়িয়ে যাবে, আর যদি বসতে বলি বসে পড়বে। এমন পুরুষ দিয়েছি আপনাকে, কাকতারুয়া। আপনার কেন মন খারাপ বলুন? তো একটা টেডি বেয়ার রাখুন। অনেক মেয়ে আছে এরকম, ছোট থেকেই তারা টেডি বেয়ারকে সাথে নিয়ে ঘুমায়। টেডি বেয়ার। এই সমস্ত কথা আধ্যাত্মিকতার বিরুদ্ধে যায়। নিজের নিজস্বতাটা খুঁজুন। অন্যের সঙ্গে আটকে থাকলে প্রেম হয় না। যে কারোর সাথে আটকে আছে সে প্রেম করতেই পারে না, ওটা হিংসা। কারোর সাথে আটকে পড়া, কারোর উপর নির্ভরশীল হওয়া, কাউকে তোমার উপর নির্ভরশীল করানো, এই সমস্ত কিছু, এগুলো কিন্তু হিংসারই একটা রূপ। নিজে নিজের মতো সম্পূর্ণ থাকুন, নিজে নিজের কাছে পর্যাপ্ত থাকুন, তারপরে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্কতে প্রেমের গন্ধ আছে, সেই সম্পর্কে কোনো হিংসা নেই, তাতে সবার ভালোই হয়। আমি তো ভাবছিলাম আরো বলবো, কিন্তু দেখো এরা হাত জোর করে বসে আছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চলো ঠিক আছে। নমস্কার আচার্যজি। এই কিছু মাস ধরে আমি একাকিত্বে ভুগছি। আমি একটু আসক্ত হয়ে পড়েছিলাম যে আমার আশা, সামনের মানুষটা থেকে যে আশা থাকে, সেই আশা কখনো পূরণ হয় না। এগুলো চলতে থাকে, এগুলো কখনো শেষ হয় না। আর আমি আমি দেখতে পাচ্ছি আমি একা নই, আমার মতন অনেকে আছে। আমি যেরকম এখন সুইমিং ক্লাসে যাই, ওখানে যে কোচিং করায় আর কি, সেই কোচ আর কি, ওনাকে বেশি টাকা দেবার পরেও আমি ঠিকঠাক কোচিং পাই না। উনি আমার উপরে কোনো ধ্যানই দেয় না। কিন্তু ওখানে যারা মেয়েগুলো থাকে, ওদের কাছে দৌড় ধরে চলে যায়। আর না হলে ওরা জিজ্ঞেস করছে না, তবুও ওদেরকে ইচ্ছা করে বেশি বেশি করে শেখাবে, গাইডেন্স দেবে, আর আমাদেরকে পুরো আলাদাই করে দেয়। আমরাও তো ওনাকে অনেকটা টাকাই দিয়েছি। বা আপনি যদি জিমেও যান, ওখানেও একই। আপনি দেখবেন ওখানে যে পার্সোনাল ট্রেনাররা থাকে, আপনাকে বলবে দাঁড়ান দাঁড়ান, এটা বলার পর ওখান থেকে সে চলে যাবে। তারপর যেখানে মহিলা বা মেয়ে আছে তার কাছে গিয়ে ওকে ইচ্ছে করেই কোথাও ওর গায়ে হাত দেবে, বা যে কোনো রকমের আপত্তিজনক সেই রকমই হাত টাত দেবে। আসলে এটা হলো গিয়ে, এগুলো সব আমারও মনে হয় আর কি, আমিও কিছু না কিছু করে আমিও ওর গায়ে আমিও হাত দিই, আমারও তো ইচ্ছে হয়। তার মানে কি আমিও ওর মতনই? আমিও বলতে চাইছি কি, এটা কি কখনো শেষ হবে, নাকি এর অন্য উপায় আছে? এটা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা উপায় যদি একটু হলো বলেন। যে ট্রেডমিলে চড়ো, 20 মিনিট দৌড়ো, আর নিজের জন্য একটা টার্গেট সেট করে নাও ওখানে, যে 5 কিলোমিটার দৌড়তে হবে আর 500 কিলো ক্যালোরি বার্ন করতে হবে। যখন এরম করে হাঁপাবে তখন মেয়ের কথা মনেই পড়বে না। এটা তো তখনই হয় যখন তুমি জিমে জাস্ট ঘুরে বেড়াচ্ছ, তখনই তুমি মেয়েদেরকে দেখবে। জিমে কি তুমি ঘুরতে যাচ্ছ? যে শোল্ডার প্রেস মারছে, লেগ প্রেস করছে, চেস্ট প্রেস করছে, বুকে 50 কিলো ওজন চাপিয়ে রেখেছে, সে একটা মেয়ের কথা ভাববে কি করে?
ভাবতে পারবে? এটা তো তারাই দেখবে যে যারা এমনি দাঁড়িয়ে রয়েছে, এইভাবে হাতগুলো একটু পেছনে করছে, স্ট্রেচিং করছে, তারাই মেয়েদেরকে দেখবে। জিমে কিসের জন্য যাচ্ছ তুমি? একটা উদ্দেশ্য তো সার্থক করতে যাচ্ছ জীবনের। জিম যাওয়ার তোমার উদ্দেশ্যটা কি? জিমিং করা। তো জিমিং করো না, সেখানে মেয়ে আসছে কোথা থেকে? সুইমিং করো না, সেখানে আবার মেয়ে এলো কোথা থেকে? আর সুইমিং করতে করতে যদি মেয়ে দেখো তাহলে ডুবে যাবে। ট্রেডমিলে দৌড়চ্ছ, তা তুমি তো জিমে যাও, ট্রেডমিলে নিশ্চয়ই দৌড়ো, তো দম দরকার সেখানে। তো যারা স্পেশালি ওরকম টাইম ফিক্স করে দৌড়তে থাকে তারা জানে আমি কি বলতে চাইছি। আর টাইম তো সবসময় নিজের সামর্থ্যর থেকেও একটু বেশি সেট করা হয় না। তো কেউ যদি রোজ 10 মিনিট দৌড়োয়, বলে আজ আমি 12 মিনিট সেট করব। আর 6-7 মিনিটের পর থেকে যদি স্পিডটা ভালো থাকে তোমার, এই 6-7 মিনিটের পর থেকে তোমার যে অবস্থা হতে শুরু করবে, যে তুমি ভাবতে শুরু করবে যে সময়টা কখন শেষ হবে। যে 12 মিনিট দৌড়োয় সে 15 মিনিট সেট করবে, আবার যে 15 মিনিট সেট করে সে 20 মিনিট সেট করবে। এসব করা হয় তো নাকি করা হয় না? সেই সময় মানুষের মাথায় একটাই জিনিস চলতে থাকে, সময়, স্পিড, ক্যালোরি, যেটা তুমি সেট করেছো। এটাই জীবনে বেঁচে থাকার সূত্র। সব মনোযোগ কিসের উপরে দাও? নিজের কাজের উপর দাও। যে কাজের জন্য বিবেকানন্দ কি বলতেন? ওয়ার্ল্ড জিম। যেই গোটা দুনিয়াটাই একটা জিম, যেখানে তুমি এসেছো তোমার পেশি মজবুত করতে, কষ্ট সহ্য করে করে। বলেছিলেন যেখানে সবকিছু কষ্ট দেবার জন্য। জিমে এমন কিচ্ছু নেই যেটা তোমায় কষ্ট দেবে না। জিমে এক একটা যে জিনিস রয়েছে সবকিছু তোমায় কষ্ট দেবে। বলতেন ওয়ার্ল্ড একটা জিম। এখানে এসেছো কষ্ট সহ্য করে করে পেশি তৈরি করতে। তুমি কি মেয়ে দেখতে গেছো নাকি ওখানে? মেয়ে দেখলে পেশি হবে কি করে তোমার? হ্যাঁ, মেয়েটার বডি তৈরি হয়ে যাবে, কারণ সে তোমায় দেখছে না। ও নিজের জিম করছে আর তুমি তাকে দেখছো। কিছুদিন পর তার বাইসেপ এমন হয়ে যাবে, সে তবে থাপ্পড় মারবে আর তুমি মুখ ফুলিয়ে ঘুরবে। এটাই তো হতে থাকে জীবনে। যে কাজে মন দেয় সে মজবুত হবে, আর যে কাজে মন দেয় না সে পিছনে পিছিয়ে পড়বে। আর ট্রেনারও সেই রকম, নিজের ব্যবসা হারাবে। কারণ জিমে তো বেশি ছেলেরাই যায়। ভাবো ছেলেমেয়ে হয়তো একই যাচ্ছে, কিন্তু যদি এটা প্রমাণ হয়ে যায় এই কথাটা, সবাই দেখতে থাকবে যে এই মহাশয় একটা শ্রেণীর প্রতি মনোযোগ দেন, একটা লিঙ্গের প্রতি মনোযোগ দেন। তো এমন ট্রেনারকে কেউ হায়ার করবে? আপনি অন্য কোনো ট্রেনারের খোঁজ পাবেন, আপনি সেখানে চলে যাবেন, বলবে এর কাছে কেন থাকবে, এ তো শুধু মেয়েদেরকেই দেখে, আমাদের টাকা খরচা হচ্ছে শুধু শুধু। তো এমন ট্রেনারের ব্যবসাটাও কিন্তু হারাবে। এরকমই সুইমিং কোচের ব্যবসাটাও যাবে। তার ব্যবসা ডুবতে দাও, তুমি কেন ডুবছো? এটা কি কোনো উচিত কথা হলো নাকি যে আমার কোচ আমার দিকে ধ্যান দেয় না, শুধু মেয়েদেরকে দেখে? এইভাবে কোচের ব্যবসা চলবে না। কতদিন চলবে এরকম ব্যবসা? এমন কোচ যে নিজের বাসনার জন্য মহিলাদের দিকে যায়, তার স্ক্যান্ডেলও কিন্তু কোনো না কোনো দিন প্রকাশ পাবে, মাঝে মাঝে শুনতে পাবে। কোনো না কোনো মেয়ে একদিনে ঠিকই ঝামেলা করবে এটা নিয়ে, আর তাতে পুরো জিমটাই বন্ধ হয়ে যাবে। যে ইনি ট্রেনার আর ট্রেনিংয়ের নামে ইনি মেয়েদেরকে ডিস্টার্ব করে থাকেন, জিম বন্ধ হয়ে যাবে। এর মধ্যে আপনি কেন নিজেকে ফাঁসাচ্ছেন? আপনি সেটা করুন না যেটা আপনার করা উচিত। এটা ওয়ার্ল্ড জিম, এখানে মাংসপেশি বাড়াতে এসছেন। কোন মাংসপেশি? মুক্তির মাংসপেশি, যাতে আপনার বন্ধন ছিন্ন হবে। আপনি কি করবেন আর অন্য কথা ভেবে? আমার অফিসে গসিপ হয়। আরে ভাই, তুমি তো জানো যে অফিসে কি হয়, তো তুমি অফিসে কি করতে গেছো? কাজ করতে গেছো না? যদি তুমি তোমার কাজের প্রতি ডেডিকেটেড থাকো, কাজেই ডুবে থাকো, তাহলে তুমি অফিসের গসিপটা বুঝতেই পারবে না। আর যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি নিজেই এখানে, হ্যাঁ, তোমার ইচ্ছে রয়েছে ওই গসিপটা গিয়ে শোনার। নাহলে এই বিষয়গুলো জানলেই বা তুমি কি করে? হচ্ছে তো হচ্ছে, আমার কি? আমি এত বেশি ট্রেডমিলটায় মনোযোগ দিয়ে ফেলেছি যে আমার ডায় বাই কি হচ্ছে সেটা আমি জানি না। আমি কি করে জানবো? আর এখনকার ট্রেডমিলে তো সামনে স্ক্রিন লাগানো রয়েছে, আর নিজের কানে তুমি ওই হেডফোনটা দিয়ে দাও, তাহলে তো তুমি নিজে শুনতেও পাবে না যে আশেপাশে কোথায় কে কি বলছে। সামনের স্ক্রিনে একটা কিছু চালিয়ে দাও যেটা তুমি ওই 15-20 মিনিট দেখতে চাইছো, ব্যাস। অসুবিধা কোথায়? এটাকে সঙ্গ বলা হয়। তুমি বেছে নাও তুমি কিসে সঙ্গ দেবে। ট্রেডমিলের অর্থ হলো নিজেকে নিজের কর্মের প্রতি মনোনিবেশ করানো। সামনে স্ক্রিন আছে, কানে ইয়ারপ্লাগ আছে, তার মানেটা কি হলো? তুমি নিজেই তোমার সঙ্গ ঠিক করে নিয়েছো।
আমি বাইরে কি হচ্ছে সেটা শুনতেই চাই না, তাই আমি বেছে নিয়েছি কানে কি শুনবো আর চোখ দিয়ে কি দেখবো। তো ওয়ার্ল্ড জিম এটা, তুমি তোমার ট্রেডমিল বেছে নাও আর সেখানে আহুতির মতো করে নিজে মনোনিবেশ করো। তোমার এদিক ওদিকে কিচ্ছু দেখার কোনো দরকার নেই যে কে মেয়ে, কে ট্রেনার, কোথায় সমস্যা। এখানে তো প্ররোচনা থাকবেই, যত দেখবে ততই ফাঁসবে তুমি। নিজের কাজে ধ্যান দাও তাই। আর স্যার আরও একটা কথা আছে, আসলে আমার কিছু পরিচিত মেয়েরা আছে, তাদের আমি আপনার বই দিয়েছিলাম। আর এখন যেমন এই কদিন আগে যে ফ্রি গীতা সেশনটা ছিল সেখানেও রেজিস্টার করিয়েছি, কিন্তু ওরা এটাই বলতে চায় যে এইসব জিনিস নাকি কাজের নয়, বা ওদের কাছে ভালো নাকি রেস্টুরেন্টে যাওয়া, রিসর্টে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। তো শুধু আমিও যাই, এতে দরকারি না দরকারের কি আছে? বই দেওয়া ওদের মানে ফুল দিলে যেরকম শোনা যায় না, কথায় আছে যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, আপনি বলেছিলেন, সে আপনাকে ফুলের বদলে, গোলাপের বদলে বই দেবে। তো এই সব জিনিস ওরা বুঝতে পারছে না। ওরা যদি না বোঝে তোমার সমস্যা কোথায়? একটা মেশিনে কাজ করছে না, অন্য মেশিনে কাজ করো। নাকি তুমি বলবে যে জিমে মেশিনটা কাজ করে না বলে আমি এটা করবো না? তুমি চেস্টের এক্সারসাইজ করতে চাও, লেগের করতে চাও, ওটা একটা মেশিনে নয় 4টে মেশিনে 4 ভাবে হতে পারে, তো করে নাও। আর যখন তুমি কোথাও কোনো মেশিন পাচ্ছ না, হয়তো বাড়িতে আছো, তখনও হয়ে যাবে। ফ্রি ওয়েট ট্রেনিংও আছে। কিন্তু স্যার ওই মেশিনটা যদি আপনার সঙ্গে পার্মানেন্টলি আটকে যায় তো? ওরকম কিচ্ছু আটকায় না। আজকে কি বোঝালাম? চালক শক্তি আমি। আর এ নিয়ে কি কথাটা বললেন? এই এক্ষুনি কি কথা বললো? হ্যাঁ, বাল বৈরাগী। বাল বৈরাগীর কথাটা বললো, যে বাইরের লোক এসে ধরে নিয়েছে, কেউ আটকাচ্ছে না, তুমি আটকাচ্ছ। এটাও এরকম ব্যাপার। আরে আমি কি করব? ট্রেডমিল আমায় দৌড় করাচ্ছে। আমি কি করব? ট্রেডমিল আমায় দৌড় করাচ্ছে। আচ্ছা, বাটন কার হাতে রয়েছে? ট্রেডমিলের বাটন তোমার হাতে রয়েছে না তোমার বাটন ট্রেডমিলের হাতে রয়েছে? ট্রেডমিল তো আমার হাতেই আছে। তাহলে প্রেস করো না। ট্রেডমিল কি করলো এখানে? যেটা করছো সেটা তুমি করছো, কারণ একমাত্র কর্তা এটাই অহংকার। জগৎ কিচ্ছু করে না, অহংকার করে সেটা। আপনি একবার বলেছিলেন যে বিবাহ যাতে লিগ্যালি আটকে যায় মানুষ, ওটার থেকে বেরোনো খুব চাপের হয়। চাপ তো সবকিছুতেই রয়েছে, আবার অসম্ভবও কিছু নয়। লিগ্যালি বললাম তো, চাপ সবেতেই রয়েছে। এই গলি না ও গলি, লিগালি না ইনলিগালি, এইসব কি লিগালি? কি বলতে চাইছো? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ভুল বিবাহ। তাহলে তুমি জানো, আমি ওসব জানি না। এখানে বলছে ভুল বিবাহ করেছে, বাড়ি গিয়ে বলবে ভুল গুরু বেসেছে। এখন তুমি, তাই এতে আমার কোনো মতামত নেই।